দাদা, একেবারে বাংলাদেশে যা পরিস্থিতি আমরা দেখলাম, ওসমান হাদির মৃত্যুর পর কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ সংবাদ মাধ্যমে হামলা করা হয়েছে এবং শুধু সেখানকার সংখ্যালঘু যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে হত্যা করা হচ্ছে। এই ছবি আমরা দেখছি, দীপু দাস যে ছেলেটি, যুবক ছেলেটি মারা গিয়েছেন এবং সেই নিয়ে বামেরা প্রতিবাদ জানিয়েছে। আজকের সোদপুরে একটি মিছিল রয়েছে এবং সেটাকেই দীপশিতা ধর তার ফেসবুক পেজে পোস্ট করেছে এবং তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী ওরফে বিজেপি নেতাও বলা যায়, তিনি সেটাকে পোস্ট করে বলছেন 24 ঘন্টা সময় লেগে গেল বামেদের প্রতিবাদ করতে। বামেরা দীপু দাসের এই যে নৃশংস ঘটনা, তার সাথে সাথে এই যে তার আগে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে সাংস্কৃতিক সংগঠনগুলো, মুক্ত চিন্তার জায়গা, তার উপর যেভাবে আক্রমণ হচ্ছে, বামেরা তার প্রতিবাদ করেছে। এই ঘটনা যে শুধু দীপু দাসের ঘটনায় বামেরা প্রতিবাদ করেছে তা নয়, ওইখানে দীপু দাস, এখানে দেবু দাস, উষারানী দাস, এখানে ঝর্ণা মান্ডি, সুমনা মান্ডি, এখানে আফরাজুল, এই প্রতিটা ঘটনায় বামেরা প্রতিবাদ করেছে, প্রত্যেকটা ঘটনায়। কিন্তু যারা এইসব পোস্ট শেয়ার করছেন বিজেপির নেতারা, তারা এই এতগুলো ঘটনার মধ্যে কোন ঘটনার প্রতিবাদ করেছেন? আমি এত চুজি যদি হয়ে যায় কোনো একটা ঘটনার প্রতিবাদ করার সময়, তাহলে প্রতিবাদের থেকে মুখ্য হয়ে যায় রাজনীতিটা। এইটা বিজেপির নেতারা কেন করছেন সেই প্রশ্ন করতে হবে তো। উনি বলছেন কি 24 ঘন্টা হয়ে গেছে, গতকাল সন্ধেবেলা গোটা রাজ্য জুড়ে বহু জায়গায় সিপিআইএম মিছিল করেছে, তার ছবি আছে। কিন্তু ওই বিজেপির নেতা এটা দেখাতে পারবেন না যে গত 24 ঘন্টার মধ্যে বিজেপি কোথায় এই ঘটনার প্রতিবাদে মিছিল করেছে। বিজেপি যারা চালাচ্ছেন এখন গোটা দেশ, তার বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ মন্ত্রী, তারা কি বিবৃতি দিয়েছেন এর মধ্যে, যে বিবৃতি থেকে প্রমাণ হয় যে তারা বাংলাদেশের এই ঘটনা, এটা যে খারাপ হচ্ছে সেটার প্রতিবাদ করছেন? কোনো বিবৃতি তো আসেনি। তাহলে বামপন্থীরা যেভাবে লড়াইটা করছে, বামপন্থীরা যে প্রতিবাদ করছে, বিজেপির গায়ে লাগছে কেন? কারণ ওই প্রতিবাদটা খালি বিজেপি করবে, আর করে এই ভাগাভাগি, এই বিভাজনের ফায়দা লুটবে পশ্চিমবাংলা নির্বাচনে, এই হিসেবটা বিজেপি করেছিল। তাহলে বামপন্থীরা যদি মানুষের জন্য লড়াই করতে নেমে পড়ে, তাহলে তো বিজেপির আর কিছু করার থাকবে না। এই জন্যই ওরা এই প্রতিবাদটা করছেন। এবং তিনি লিখেছেন যে খিস্তি খাওয়া শুরু হয়েছে, সেই কারণেই এই প্রতিবাদ। হ্যাঁ, মানুষ বিজেপিকে খিস্তি করছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, অনেক কারণে করছে। এই আমরা দীপু দাসের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা পহেলগাঁওয়ের ঘটনার পর এই বাংলার শহীদ ঝন্টু আলী শেখ, তার বাড়িতে গেছি, ওই তার পরিবারকে সম্মান জানিয়েছি। তো বিজেপির কোনো নেতা যিনি পোস্ট করছেন এবং যারা করছেন না, তারা ঝন্টু আলী শেখের বাড়িতে গেছেন নাকি? কেন যাননি? এই প্রশ্নের উত্তর দিতে হবে তো। নাকি পশ্চিমবঙ্গের আসল হিন্দুরা আপনাদের রূপ বুঝে গেছে বলে এবার কি হিন্দুদের হয়ে প্রতিবাদ? মতুয়ারা তো বিজেপির রূপ বুঝে গেছে। আজকে যে মতুয়া অংশের মানুষ, যারা বিজেপিকে এত ভরসা করলেন, যারা বিজেপিকে দুহাত তুলে সমর্থন করলেন, ভোট দিলেন, তারা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেল। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন এবার নাম বাদ পড়বে, 2 বছর পর আমি নাম তুলে দেবো। তাহলে আমি যদি অবৈধ হই, আমি ভোট দিয়ে ঠিক করছি কে আমার মন্ত্রী হবে, সেই মন্ত্রী দিল্লিতে যাচ্ছে, দিল্লিতে গিয়ে মিটিং করছে, মিটিং করে আমাকেই অবৈধ ঘোষণা করেছে, অথচ আমি ঠিক করেছি কে মন্ত্রী হবে। তাহলে মতুয়ারা বুঝতে পারছে যে বিজেপি কি জিনিস। তাহলে এই মতুয়া কার্ড যে দেওয়া হচ্ছে সেটা নাকি সিএ এর ফার্স্ট স্টেপ, যারা ওখানে বসে কার্ড দিচ্ছে তারা বলছে, অথচ আবার তারা এটাও বলছে যে এর সাথে এসআইআর এর কোনো সম্পর্ক নেই, এটা কোনো সরকারি ডকুমেন্টস না। সিএ, এনআরসি, এটা ওটা যখন 2019-এ চালু হলো, তখন ওরা সার্টিফিকেট দিলেন, টাকা নিলেন তার বিনিময়ে। কেন দিলেন? বললেন এইটাই সব প্রমাণ, এইটা দেখালেই তোমার কাজ হয়ে যাবে। আজকে যখন আবার ঘুরে এসআইআর হচ্ছে, আবার নতুন করে 800,000 টাকা দিয়ে কার্ড নিতে হচ্ছে, অথচ নির্বাচন কমিশন যে 13টা জিনিসের তালিকা দেখিয়েছেন যে এইটা আপনি দেখাতে পারেন, আপনার যদি 2002 আর 25-এর ম্যাপিং না হয়, তার মধ্যে ওই সার্টিফিকেটের কথা নেই তো। তাহলে কেন তাদের থেকে টাকা নেওয়া হলো, কেন মিথ্যা প্রতিশ্রুতিতে সার্টিফিকেট দেওয়া হলো? ফলে গোটা বাংলার মানুষ আজকে বিজেপিকে বুঝে গেছে তো। বিজেপি না আফরাজুলের ঘটনায় কোনো প্রতিবাদ করে, না দেবু দাস, উষারানী দাস, তাদেরও কিন্তু পুড়িয়ে মারা হয়েছিল। এটা বিজেপি তৃণমূলকে বাঁচাতে গিয়ে ভুলে যেতে পারে, আমরা ভুলে যাইনি। দেবু দাস, উষারানী দাসকে পুড়িয়ে মারা হয়েছিল, সুমনা মান্ডি, ঝর্ণা মান্ডিকে হুগলিতে পুড়িয়ে মারা হয়েছিল, ওইটুকু একটা পুচকি বাচ্চা মেয়ে। আর আজকে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে। প্রতিটা ঘটনায় বামপন্থীরা প্রথম রাস্তায় নেমেছে। বিজেপি শুধু ফেসবুকে বকবক করছে, কিন্তু মানুষের পাশে নেমে কাজ করার যে রাজনীতি, তাদের তো কিছু নেই। আজকে আসামে কত মানুষের নাম বাদ পড়লো, তার মধ্যে কত হিন্দু। আজকে গোটা উত্তর পূর্ব জুড়ে, মণিপুর ইত্যাদি অংশের মানুষ কি ভালো আছেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, মণিপুরবাসী কোনো মানুষ ভালো আছেন? 2 বছর হয়ে গেল আগুন জ্বলছে, বিজেপির মন্ত্রীর বাড়িতে আগুন লেগে গেল। কী করলেন প্রধানমন্ত্রী?
খালি বিজেপির নেতাদের বলবো ফেসবুকে বক্তৃতা না করে রাস্তায় নেমে পড়তে হবে। আপনারা এই আন্দোলনে তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন যাতে এই একটু আনন্দ মার্গী যারা সন্ন্যাসী আছে তাদের নিয়ে কথা বলতে তাদের আত্মার শান্তি পাবে। উনি এটা লিখেছেন যাতে টিভি মিডিয়া এগুলো নিয়ে বাড়তি প্রশ্ন করে বলে। বিজেপির আত্মার শান্তি কিসে হবে আমি এটাই তো জানতে চাইছি। তারা দীপু দাসের ঘটনা নিয়ে রাস্তায় প্রতিবাদে নামছে না কেন? তারা অন্য আর 5টা ঘটনা নিয়ে রাস্তায় প্রতিবাদে নামছে না কেন? যে তৃণমূলের নেতাদেরকে 2023 সালের ডিসেম্বর মাসে জেলে ঢোকানোর কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আজ অবধি তারা জেলে ঢুকতে পারলেন না, এইটা নিয়ে রাস্তায় নামছে না কেন? এই প্রশ্নটা তো আমাদের। যে বিজেপির নেতারা ইডি সিবিআইয়ের জন্য বুক বাজিয়ে বলতেন যে আসবে আর অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, তাদের রাজ্য সভাপতি বলছেন যে আমরা খুব হতাশ, আমরা তো বুঝতেই পারছি না কি হচ্ছে। আর যে বিজেপির নেতারা আগ বাড়িয়ে তারিখ ঘোষণা করছিলেন এই অ্যারেস্ট হবে ও অ্যারেস্ট হবে, তারা এখন বলছেন ওটা কেন্দ্রীয় সংস্থা, ওর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে মানুষকে বোকা বানালেন যে তৃণমূলের দুর্নীতি আমরা শাস্তি দেব, অথচ কারুর শাস্তি হলো না, সবাই বাড়ি চলে গেল, এই বোকা বানানোর রাজনীতিটা মানুষ ধরে ফেলেছেন। যে কারণে ওইসব বিজেপির নেতারা এইসব লিখছেন ফেসবুকে যে এই যে মানুষ ভাগের রাজনীতি যখন হবে বাংলাদেশে, ওখানকার সংখ্যালঘু মৌলবাদ যত বাড়বে, ওদেরকে দেখিয়ে পশ্চিমবাংলারও সংখ্যাগুরু মৌলবাদ তত বাড়বে, ভারতবর্ষের সংখ্যাগুরু মৌলবাদ তত বাড়বে, এবং নিজেদের মধ্যে ওদের গোপন আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে তুমি ওখানে যত গণ্ডগোল পাকাবে তত আমার বাংলায় সুবিধা, আর আমি বাংলায় যত গণ্ডগোল পাকাবো তত তোমার বাংলাদেশে সুবিধা। এটাও শোনা যাচ্ছে যে আপনারা যেটা বলছেন যে মৌলবাদ, সংখ্যালঘু মৌলবাদ, এবং বিজেপি বলছে যে পারলে ইসলামিক মৌলবাদ সেটা বলুন, সেটা আমরা বলছি না। দীপশিতার ফেসবুক পোস্টটা ভালো করে পড়ে নিলে আর এই কথাটা বলতে হতো না। ওরা যে শব্দ শুনতে খুব আগ্রহী, না শুনলে সিপিআইএম কেন এটা করছে না বলে চোখের জল পড়ছে, তো তার পোস্টে সব লেখা আছে তো। এবং আমরা যখন এখানে সংখ্যাগুরুর মৌলবাদ, সংখ্যালঘুর মৌলবাদ বলছি তখন তো অসুবিধা হচ্ছে না। সিপিআইএম, লাল ঝান্ডা, বামপন্থীরা বাংলাদেশ হোক, ভারত হোক, প্যালেস্তাইন হোক, কিউবা হোক, সর্বত্র সংখ্যালঘুর পাশে আছে। বিজেপি এই কথা বুক ঠুকে বলতে পারবে যে ওরা ভারতবর্ষে এই সংখ্যাগুরুর মৌলবাদের রাজনীতি যা করে সেটা বাদ দিয়ে গোটা পৃথিবীর সংখ্যালঘুরা যেখানে আক্রান্ত সেখানে তাদের পাশে দাঁড়িয়ে কোনো কথা বলে? আমি যদি বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে কথা বলতে পারি তাহলে ভারতবর্ষে কেন পারছি না? আমার পলিসি তো সংখ্যালঘুর পাশে আমি দাঁড়াবো, তাদের রক্ষা করবো, যে কোনো সরকারের তাই হওয়া উচিত। তা বিজেপির কেন সেই পলিসি নেই সেটা বলতে হবে তো। আর তৃণমূলকে আপনি গোটা এলাকায় খুঁজে পাবেন না, কারণ যেখানে কাটমানি নেই সেখানে তৃণমূলের কোনো আগ্রহই নেই। এবং এখানে আরও একটা জিনিস আমরা দেখছি যে যেখানে সজল ঘোষ আজকে পোস্ট করেছিলেন যে প্যাটিস বিক্রেতাকে নিয়ে যারা এত কিছু করেছিল তারা কেন দীপু দাসকে নিয়ে সরব হচ্ছে তো। এখন উনি যদি আসলে কি হয়, এটা বিড়াল না কাক কে এটা করে আমি ঠিক ভুলে গেছি, ও যখন লুকিয়ে কিছু চুরি করে খায় তখন চোখটা বন্ধ করে রাখে, ভাবে বোধহয় কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু সবাই দেখে নিচ্ছে যে বামেরা রাস্তায় নেমেছে। দীপু দাসের ঘটনা হোক, দেবু দাস, উষারানী দাসের ঘটনা হোক, আফরাজুলের ঘটনা হোক, গৌরী লঙ্কেশের ঘটনা হোক, বামেরা রাস্তায় নেমেছে। বিজেপি ফেসবুকে আর টিভিতে বাতেলা দিয়ে যাচ্ছে। তাহলে যে বিজেপি যাদের বাঁচানোর কথা বলে তাদের জন্য কেন রাস্তায় এখনো অবধি নেমে পড়তে পারছে না, এই কথাটাই তো আমরা জানতে চাইছি। যাদেরকে বাঁচানোর কথা ওরা বাংলাদেশে বলছেন সেই ধর্মের মানুষও যদি বলে দিই, তারা ভারতবর্ষে আজকে 100 দিনের কাজ পাচ্ছেন না, দুবেলা দুমুঠো খাবার পাচ্ছেন না, একটা কারখানায় কাজ পাচ্ছেন না, তাদের জন্য বিজেপি ভারতবর্ষের বুকে কিছু করতে পারছে না। বাংলাদেশ তো অনেক দূর। এই ভোটের আগে বাংলাদেশের এই যে ঘটনা 2026-এ রাজ্য নির্বাচন হচ্ছে, এটা তো তাহলে বিজেপির কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। প্লাস মাইনাস কি হবে সেটা তো এইভাবে হিসেব আমরা করি না কখনো, কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা ন্যাক্কারজনক। এবং এটা এর মধ্যে একটা সূত্র আছে, আপনি যদি একটু ভালো করে দেখেন, কোনো একজন মানুষ মারা গিয়েছেন, খুন হলেন, কোনো একজন মানুষকে পুড়িয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে যদি সাধারণ মানুষের বিক্ষোভ হতেই পারে, অসুবিধা নেই, তিনি যে মতাদর্শ যা ইত্যাদি হন না কেন, তাহলে সেই মানুষ যে বিক্ষোভ করছেন তিনি সংবাদপত্রর দপ্তরে চলে গেলেন, তিনি মুক্ত চিন্তার যেসব জায়গা যেখানে সংস্কৃতির আলোচনা হয়, গান, নাটক ইত্যাদি, সেই দপ্তরে কেন চলে গেলেন? ওটা কি কোথাও আগে থেকে ঠিক করা ছিল যে এখানে যদি কিছু একটা গণ্ডগোল বাঁধে তাহলে হচ্ছে ওই জায়গাগুলো অ্যাটাক করতে হবে, কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা এক দল ঢুকে পড়লো বলে কারোর বিরুদ্ধে মামলাটা হবে না? তাহলে কি আগে থেকে টার্গেট ফিক্স করা ছিল কি না বাংলাদেশের এই ঘটনায় যেখানে যেখানে ভাঙচুর হলো? এইটা ভবিষ্যৎ উত্তর দেবে। আজকেই তো এক্ষুনি উত্তর পাবো না, কিন্তু ভবিষ্যৎ লড়াইয়ে থাকতে থাকতে খবর বেরোতে বেরোতে এই উত্তরটা আমাদের পেতে হবে যে কেউ ওখানে মারা গেলেন, কাউকে পুড়িয়ে দেওয়া হলো, সেই ঘটনার বিক্ষোভ হবে সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, যে ইউনূস সরকার ওখানে যা চালাচ্ছেন কেন তিনি সামলাতে পারছেন না। তাহলে ওটা কোনো একজন মানে হারমোনিয়াম ভেঙে দিয়ে, এর আগে আমরা শুনেছিলাম কোন শিল্পীর বাদ্যযন্ত্র ভেঙে দিয়ে এই প্রতিবাদ কি দেখানো যায়, নাকি ওটা আগে থেকে টার্গেট ঠিক করা ছিল? এই উত্তরটা আমাদের পেতে হবে। দাদা, বাংলাদেশ থেকে আমরা দেখছি একের পর এক ভিডিও আমাদের সামনে আছে, সেখানে একটা ভিডিও আজকে দেখা যাচ্ছে যে ডাকসু নেতা মুসাদ্দিক তিনি বলছেন যে বাংলাদেশ থেকে টাকা যাওয়া বন্ধ করে দিলে ভারতের একদম ভারতীয়রা না খেয়ে মরে যাবে।
বিষয়টা হচ্ছে যখনই এই ধরনের উত্তেজক পরিস্থিতি তৈরি হয় তখন কিছু মানুষ থাকেন যারা এই ধরনের গরম গরম বক্তৃতা করে কিছু হাততালি পাওয়ার চেষ্টা করে থাকেন, তার মধ্যে আদৌ কোনো কন্টেন্ট আছে কিনা, আদৌ তার মধ্যে কোনো বার্তা আছে কিনা এটার হিসেব থাকে না। এই অতীতেও আমরা দেখেছি একটা গাড়ি আসছিল, পুরনো ভিডিওতে দেখেছি কলকাতা দখল করবে বলে আসছিল, টিভিতে মিডিয়াতে দেখেছি। আবার এপার থেকে কিছু লোক বললেন আমরা হচ্ছে যে চট্টগ্রাম দখল করে নেব, কিন্তু সেগুলো তো আলটিমেটলি কিছু হলো না। ওই সময় একটু বাজার গরম হলো। এই সময়ও এই ধরনের বাজার গরম করে, আমি আবার বলছি, বাংলাদেশে যে সংখ্যাগুরুর মৌলবাদ, তাদের পক্ষ থেকে কেউ যখন ওরকম উত্তেজক বক্তৃতা করছেন, এইটা নিয়ে নেবো, ওইটা দখল করে নেবো, তখন ভারতবর্ষেরও যারা মৌলবাদী আছেন তাদের সুযোগ হয়ে যাচ্ছে, সুবিধা হয়ে যাচ্ছে পাল্টা উস্কানি দেওয়ার, এবং রুটি রুজির রাজনীতির কথা ছেড়ে, চাকরি বাকরির রাজনীতির কথা ছেড়ে শুধুমাত্র এই ধর্মান্ধতাকে পাথেয় করে, ওইটাকে কেন্দ্র করে ভোটের রাজনীতি পেরিয়ে যাওয়ার চেষ্টা, সেটা ওপারের মানুষ করছেন, এপারের কিছু লোকের সুবিধা হচ্ছে, আবার এপারের মৌলবাদীরা করলে ওপারের মৌলবাদীদের সুবিধা হচ্ছে। এবং সেখানকার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি কার্যত সংবাদ মাধ্যমের স্বাধীনতা সেটাকেও রক্ষা করতে পারলেন না, সাধারণ মানুষের এই যে অবস্থা সেটাকেও রক্ষা করতে পারলেন না, তাহলে তো তিনি সব দিক থেকেই ব্যর্থ। ইউনূস দায়িত্ব নেওয়ার পর গোটা বাংলাদেশে মৌলবাদ, জামাত, সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে। মানে সাধারণ মানুষ ক্রমাগত আরও বিপদের মুখে পড়ছেন, আশঙ্কার মুখে পড়ছেন, আগুনের মুখে পড়ছেন, আর সন্ত্রাসবাদীরা, অপরাধীরা, মৌলবাদীরা তারা হচ্ছে যে আরও জাঁকিয়ে বসছে। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, ভারতবর্ষের লাগোয়া প্রতিবেশী দেশের রাজনীতি হিসেবে এইটা খুবই ভয়ঙ্কর দিকে টার্ন নিচ্ছে, যেটা সামলাতে ইউনূস ব্যর্থ বললে কম বলা হয়। আদৌ উনি চাইছেন কিনা এই দিকে বাংলাদেশকে নিয়ে যেতে, সেই প্রশ্নও ভবিষ্যতে আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। এবং এই যে ওসমান হাদির মৃত্যুতে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত খবর আসছে বা দেখা যাচ্ছে যে এর পরিকল্পনা নাকি, বা যারা বিরোধী নেতা ছিলেন, আওয়ামী লীগ বিরোধী, তারা বলছেন যে শেখ হাসিনা ভারতে বসে পরিকল্পনা করেছেন, এবং যেহেতু তিনি ভারতে আছেন তাই জন্যই কি ভারতের প্রতি এই বিদ্বেষটা তৈরি হয়েছে? ভারতের প্রতি বিদ্বেষ তৈরি করার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে যদি বিদ্বেষ থাকে তাহলে এই যে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে দেবো ইত্যাদি বলা হচ্ছে, আচ্ছা আদানি তো ওখানে ইলেকট্রিক সাপ্লাই করছেন, বিদ্যুৎ সাপ্লাই করছেন, আদানির বিদ্যুৎ সরবরাহর ব্যাপারে কোনো কথা এই গোটা উত্তেজনায় শোনা গেছে? যায়নি। আদানির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে একটা প্রতিবাদও কি হয়েছে যে ভারত থেকে বিদ্যুৎ আসছে? হয়নি। কেন হয়নি? কারণ এইখানেই আদানির সাথে এখানকার মৌলবাদ বা ওখানকার মৌলবাদের যোগসূত্র হয়ে আছে, যে আমি একটা কিছু তোলপাড় করব, আমি সংবাদপত্র ভাঙচুর করব, আমি হারমোনিয়াম, তবলা, গিটার ভেঙে দেব, নাটক করতে দেবো না, গান গাইতে দেবো না, কিন্তু যেখানে পুঁজির ব্যাপার আছে, যেখানে টাকার ব্যাপার আছে, যেখানে গোটা দেশের নিয়ন্ত্রণের ব্যাপার আছে, সেইখানটা কোনো হাত দেওয়া হবে না। তাহলে যারা এত বড় বড় কথা বলছেন, এপারে হোক বা ওপারে হোক, তারা আদানির ওই বিদ্যুৎ সরবরাহ কেন কোনো কথা বলছেন না?